ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। খুব ছোট্ট একটা ঘটনা নিয়ে ভয়ের বারান্দায় আমি তরিকুল জুনিয়র আপনাদের জন্য ফিরে এলাম। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তিনি মোহাম্মদ রাহুল হোসেন ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ রানা হোসেন। আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। বয়স এখন আমার 29। কিন্তু আজ যে ঘটনা আপনার কাছে বলতে চলেছি সেটা 1 বছর আগের 2024 সালের নভেম্বর মাসে ঘটে যায়। আমি তখন ঢাকা থেকে চাকরি করে বাড়িতে ফিরছিলাম। বাসটা আমাকে শিবপুর বাজারে নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে গ্রামে ফিরতে হয় প্রায় 20 থেকে 25 মিনিট পথ। সে রাতে পূর্ণিমা ছিল। আকাশে এক ফালি মেঘও ছিল না, পরিষ্কারভাবে চাঁদ দেখা যাচ্ছিল। আর চারপাশটা চাঁদের আলোতে যেন এক অসাধারণ অপার্থিব রূপ নিয়েছিল। আমি হেঁটে যাচ্ছিলাম গ্রামের সেই পুরনো সরু রাস্তা দিয়ে। এক পাশে ধান ক্ষেত, আরেক পাশে ঝোপঝাড়। চারপাশটা মিলিয়ে আমার কাছে খুব খুব মনোমুগ্ধকর লাগছিল। দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছিল। চারপাশের ঝিঁ পোকার আওয়াজে কেমন একটা ভয় ভয়ও লাগছিল। আর এরই ভেতরে আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিক তখনই আমি দেখতে পেলাম রাস্তার পাশে 6 থেকে 7 জন লোক গোল হয়ে বসে আছে। তারা সবাই কালো আলখাল্লা পরেছিল, মুখ দেখা যাচ্ছে না, শুধু তাদের কাপড় আর বসার ভঙ্গি দেখা যাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল তাদের মাথার উপরে ঠিক মাঝখানে লাল আলোর বাতির মতো কিছু একটা ঘুরছিল, যেটা একটা চরকির মতো। কিন্তু বাতিটা কোনো বাতি ছিল না, এটা একটা শক্তি ছিল। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম। ভয় আর কৌতূহল একসাথে আমাকে চেপে ধরলো। বুঝতেই পারছিলাম না কি দেখছি। আমি চোখ ঘষে আবারও দেখলাম, কিন্তু তারা ঠিক সেইভাবেই ছিল। কেউ কোনো শব্দ করছিল না, এমনকি হাওয়া পর্যন্ত থেমে গিয়েছিল। আমি একটু পেছাতে চাইলাম, তখনই হঠাৎ করে তাদের ভেতর একজন আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। ভাই, যখনই আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো আমি যা দেখলাম তার জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না। আমি স্পষ্ট সেখানে দেখতে পেলাম তার দুটো চোখ, যেগুলো লাল টকটকে জ্বল জ্বল করছিল আর আমার দিকে তাকিয়েছিল। এরপরে তারা সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি আর কিছু ভাবতেই পারিনি, দৌড়ে সোজা বাড়ি চলে যাই। বাড়িতে এসে আমার শরীরটা অস্বাভাবিকভাবে খারাপ হয়ে গিয়েছিল। আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, পুরো শরীর প্রচুর পরিমাণে ব্যথা করছিল। আমি ছোটবেলায় আমার দাদি ও নানিদের কাছ থেকে শুনেছি এরকম কোনো কিছু দেখলে রাতে ভাত খেতে হয় না। আমিও ঠিক সেটাই করেছিলাম, কোনো কিছু খেয়েছিলাম না, এমনকি আমি এক গ্লাস পানিও পান করেছিলাম না। আমি সেভাবেই ঘরে এসে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়ি। পরের দিন সকাল 10টার দিকে আমার ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে আগে সেই জায়গাতে গিয়েছিলাম, আর পরদিন সকালবেলা আমি গিয়ে সেই জায়গা থেকে কোনো কিছুই দেখতে পাইনি। এমনকি সেখানে যে কয়জন বসেছিল তাদের বসার কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে, তবে এটা সত্য আর বাস্তব একটা ঘটনা, যেটা আমি নিজে দেখেছি। তবে এর কোনো ব্যাখ্যা আমার কাছে আজও নেই। আমি জানি না সেদিনকে আসলে কি দেখেছিলাম, আর আমি যদি আর কিছুক্ষণ সময় ওখানে থাকতাম তাহলে আমার সাথে কি ঘটে যেত। এই ঘটনাটা আমার যখনই মনে পড়ে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি ভাবতেই পারিনি এরকম কিছু একটা আমার জীবনে ঘটে যাবে। এরপরে আমার সাথে আর কখনো কোনো কিছু ঘটেনি। এই একটা জিনিসই আমি দেখেছিলাম। যদি ভয়ের বারান্দায় এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা। কবর ফেরত লাশ ঘটনাটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। দোয়া করি ভয়ের বারান্দা দীর্ঘজীবী হোক।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ, ধন্যবাদ রাহুল ভাইকে। তিনি অনেক সুন্দর আর চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। আশা করি রাহুল ভাইয়ের এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। যাই হোক, একটা কথা জানানোর জন্য এই ছোট্ট ভিডিওটা আপলোড করা। আর বেশি দেরি নেই, মাত্র দিন তিনেকের ভেতরেই ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর আর চমৎকার একটা ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। আমাদেরই ভয়ের বারান্দার একজন মডারেটর ইফাদ, সে কোনো একটা জায়গা থেকে একটা অস্বাভাবিক ঘটনা কালেক্ট করেছে। সবাইকে আমাদের এর পরবর্তী এপিসোড, যেটার নাম জিন পরিবার, এই ঘটনাটা শোনার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানালাম। ঘটনাটা খুব ইউনিক আর অনেক অনেক ভয়ঙ্কর আর কৌতূহলী একটা ঘটনা হতে চলেছে। তাই আমার অনুরোধ, সবাই আমাদের জিন পরিবার ঘটনাটি শুনবেন আর কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। তরিকুল01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমার নাম রিফাত হোসেন। আমার বাড়ি একটি ছোট্ট গ্রামে, যার নাম চাঁদপুরা। ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমার কাছে থাকা আরো বেশ কয়েকটা ঘটনা আপনার কাছে লিখে পাঠাবো। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে এই ঘটনার পরবর্তী আরেকটা পার্ট আছে, যেটা আপনার কাছে লিখে পাঠাবো। সময় স্বল্পতার কারণে পুরো ঘটনাটা আমি লিখে পাঠাতে পারলাম না, যার কারণে আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় যেতে চাই। আমার বাড়ি এই গ্রামের একদম প্রান্তে, যেখানে খুব বেশি মানুষ থাকে না। চারপাশে ধান ক্ষেত, দূরে একটা বড় নদী আর গ্রামের পাশে বন। এমনই এক নিরিবিলি পরিবেশে আমি বেড়ে উঠেছি। আমাদের গ্রামটি পুরনো দিনের এবং এখানে অনেক পুরনো রীতিনীতি এবং বিশ্বাস অবিশ্বাস বিদ্যমান। গ্রামটা দেখতে যতটা শান্ত আর ততটাই ভয়ানক। বহু বছর আগে এখানে কিছু অদ্ভুত আতঙ্কজনক ঘটনা ঘটেছিল। মানুষ আজও সেই ঘটনার কথা মনে করলে শিউরে ওঠে। শৈশবে আমি এসব কাহিনী শুনে বিশ্বাস করতাম না, তবে আমি তখনও জানতাম না যে একদিন আমি নিজেই এমন একটা ঘটনার শিকার হব যা আমার সমস্ত বিশ্বাসকে পাল্টে দেবে। আমাদের বাড়ির ঠিকানাটা হলো চাঁদপুরা, পোস্ট অফিস বাবুরহাট, জেলা লক্ষ্মীপুর। এই গ্রামটি শহর থেকে বেশ কিছুটা দূরে। শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে আমাদের এই গ্রামটা ছিল, কিন্তু এখানে যে রহস্য এবং ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে তা হয়তো শহরের কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সে দিনটি ছিল শীতের রাত, ডিসেম্বর মাসের প্রথমের দিকে, যখন গ্রামের এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই রাতে আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। আমার বাবা মা দুজনেই শহরে গিয়েছিলেন আর বাড়িতে আমি একাই ছিলাম। গ্রামের বাসিন্দারা সাধারণত রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই রাত 9টার পর পুরো গ্রামটা স্তব্ধ হয়ে যায়। হালকা কুয়াশা ছিল আর হিম শীতল বাতাস যেন সারা গ্রামকে ঘিরে ফেলেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন কিছু একটা ভুল হচ্ছে। প্রথমে আমি ভাবছিলাম হয়তো বাহির থেকে আসা ঠান্ডা বাতাসের জন্য এমন মনে হচ্ছে, কিন্তু কয়েক মিনিট পরেই আমি স্পষ্টভাবে শুনতে পেলাম ঘরের বাহিরে কেউ হাঁটাহাঁটি করছে। আমি জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আমি নিজেই তখন নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম যে এটা কেবল বাতাসের শোরগোল। গ্রামের চারপাশটা এমনিতেই রাতে নানা ধরনের শব্দ শোনা যায়। গাছের ডাল ভেঙে পড়ার শব্দ, কুকুরের শেয়ালের ডাক, পাল্টা ডাক। তবে সেই রাতটা ছিল আলাদা। আমার অস্বস্তি আস্তে আস্তে বাড়তে লাগলো। একা একা বাড়িতে থাকতে একটু একটু ভয়ও হতে লাগলো, কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই ঘরের দরজাটার বাহিরে খটখট
একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন খুব আস্তে আস্তে দরজায় আঘাত করছে। আমি প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ ভুল করে এসেছে। দরজা খুলতেই যা দেখলাম তা আমার বিশ্বাসের বাহিরে। একজন বৃদ্ধা মহিলা, তার পরনে ছিল সাদা একটা শাড়ি, যেটা কোনো অবস্থাতেই আমার কাছে স্বাভাবিক লাগছিল না। আর শরীরটা যেন ঠান্ডায় জমে গেল। তার চেহারাটা একদম অস্বাভাবিক, চোখ দুটো ফাঁকা, যেন কোনো অভিব্যক্তি নেই, শুধু ফাঁকা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি চাই? তিনি আমার কোনো কথার উত্তর দিলেন না, শুধু এক হাতে আমাকে ইশারা করে ইঙ্গিত দিলেন আমি যেন তার পেছনে পেছনে আসি। প্রথমে একটু ভয় পেলে কিছুটা কৌতূহল হলাম। তাকে অনুসরণ করতে শুরু করলাম, যেন তিনি আমাকে কোনো এক মন্ত্র বলে তার পেছনে পেছনে নিয়ে যাচ্ছে। তিনি ধীরে ধীরে আমাকে নিয়ে আমাদের বাড়ির পেছনের দিকে গেলেন। আমাদের বাড়ির পেছনে ছোট্ট একটা পুকুর আছে। পুকুরের পাশেই পুরনো একটা বট গাছ, যার নিচে পুরনো অনেক সমাধি আছে। হঠাৎ করেই সেই বৃদ্ধা মহিলাটা এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল। আমি হতভম্ব হয়ে চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি দ্রুত বাড়িতে ফিরতে চেষ্টা করলাম। যখন আমি বাড়ির ঘরের দিকে পা বাড়ালাম, তখনই আমার সামনে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চাঁদনি রাতের আলোতে নিজেই নিজের ছায়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেই ছায়াটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। চারপাশের বাতাস আরো ভারী হয়ে এলো এবং মনে হলো যেন আমি কোনো এক অদৃশ্য জালে আটকে গেছি। আমার সামনে ক্রমশই সেই ছায়াটা বড় হতে হতে একটা ভয়ানক দানবের রূপ নিয়ে নিল, যেটা আমি কল্পনাও করতে পারিনি। এটা দেখে আমার পুরো শরীর কাঁপতে লাগলো, আর মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে। আর সেই ডাকটা এতটাই মৃদু ছিল যে আমার মনে হচ্ছিল অনেক দূর থেকে এই ডাকটা আমার কানে এসে পৌঁছাচ্ছে। আমি পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কেবল সেই পুরনো বটগাছটা কুয়াশার আচ্ছন্ন দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যেন সেই গাছটার ভেতরে কেউ বা কিছু লুকিয়ে আমাকে এক নজরে দেখছে। আমি কোনোভাবে নিজেকে সামলিয়ে ওই ছায়াটা অতিক্রম করে আমার ঘরে ফিরে আসলাম এবং দরজাটার সাথে সাথে বন্ধ করে দিলাম। ভেতরে ঢুকে মনে হলো বাড়ির ভেতরের পরিবেশটাও যেন পাল্টে গিয়েছে। বাতাসের শীতলতা আরো গাঢ় হয়ে উঠেছে। ঘরের ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল, যেটা মনে হচ্ছিল যেন কোথাও কিছু পচে পড়ে আছে। আমি যখন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম, ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ আমার সঙ্গে আছে। বুঝতে পারলাম ঘরের ভেতরে ঢোকাটা আমার আরো বড় ভুল হয়ে গেছে। আমার স্পন্দন দ্রুত হচ্ছিল এবং শরীর ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু চারপাশটা তীব্র শীত। আমার ঘরের প্রতিটি আসবাবপত্রের দিকে তাকাতে লাগলাম। কিছু অস্বাভাবিক মনে হলো না, কিন্তু হঠাৎ করেই ঘরের আয়নাটা নড়ে উঠল। আয়নাটা আমার বিছানার পাশে রাখা ছিল এবং আমার স্পষ্ট মনে আছে তাতে আমি কোনো রকম কোনো স্পর্শ করিনি। আয়নায় কিছু একটা দেখা গেল। প্রথমে মনে হলো এটা আমার প্রতিচ্ছবি, কিন্তু একটু ভালো করে তাকাতে বুঝতে পারলাম এটা আমি নই। আয়নার ভেতরে আমার মতোই দেখতে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, তবে তার মুখ বিকৃত। তার চোখের জায়গাটা একেবারে গর্ত, যেখানে চোখের কোনো অংশ ছিল না। আমি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। আয়না থেকে নিজের চোখ সরানোর চেষ্টা করলাম, কিন্তু সেই ছায়ামূর্তিটি যেন আমাকে আটকে রেখেছে। তার চোখের গর্তগুলো থেকে হালকা হালকা ধোঁয়া বের হচ্ছিল এবং তার ঠোঁটের এক কোণায় এক বিকৃত হাসি ফুটে উঠল। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমার গলার ভেতর থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করেই আয়নাটি প্রচণ্ড শব্দে ফেটে গেল, আর আমি আতঙ্কে ঘরের এক কোণায় দাঁড়িয়ে পড়লাম। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার আশপাশের সবকিছু আমাকে গ্রাস করতে চাইছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার শির দ্বারায় একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। আমি আর ঘরে থাকতে পারছিলাম না। কোনো রকমের সাহস করে দরজাটা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলাম, কিন্তু
বাইরে এসে যা দেখলাম তাতে আমার রক্ত আরো জমে গেল। পুরো বাড়িটা যেন অদ্ভুতভাবে বদলে গেছে। বাতিগুলো মিটমিট করে জ্বলছিল এবং এক অদ্ভুত পচা গন্ধ পুরো জায়গাটা ছেয়ে ফেলেছিল। সে মুহূর্তে মনে হলো আমি কোনো দুঃস্বপ্নের ভেতরে ঢুকে গিয়েছি। আমি বাড়ির শেষ প্রান্তের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু প্রতিটি পদক্ষেপেই যেন চারপাশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। বাড়ির দেওয়ালগুলো থেকে রক্তের মতো লাল তরল কিছু গড়িয়ে পড়ছিল এবং আমি তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। কেউ যেন আমার পিছনে ধীরে ধীরে হাঁটছে। ঘুরে তাকাতেই যা দেখলাম, এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। একটা অদ্ভুত প্রাণী আমার পিছু নিয়েছে। প্রাণীটি দেখতে মানুষের মতো, কিন্তু তার শরীরটা ছিল বিকৃত, যেন কোনো একটা পশুর মতো। আমি কোনো পশুর সাথেই সেই প্রাণীটার শরীর মেলাতে পারছিলাম না। তার হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা আর চোখের জায়গায় ফাঁকা গর্ত, যেখান থেকে লাল রক্তের মতো কোনো তরল কিছু গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ছে। আমি কোনো মতে প্রাণে বাঁচার জন্য ছুটে দৌড় শুরু করলাম, কিন্তু বাড়ির মেইন গেটে এসে দেখলাম দরজাটা বন্ধ আর বাহিরে থেকে তালা দেওয়া হয়। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই আমি ভাবলাম হয়তো আমি বেঁচে গিয়েছি। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও আরো ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছিল। এটা আমি কোনো অবস্থাতেই বুঝতে পারিনি। দরজাটা খুলতেই আমি দেখতে পেলাম সামনের দৃশ্যটা অস্বাভাবিকভাবে বদলে গিয়েছে। এটা কোনো অবস্থাতেই আমার গ্রাম ছিল না। দরজার বাইরে ছিল একটা বিশাল গর্ত, যেন পুরো পৃথিবী মাটির নিচে তলিয়ে গিয়েছে। ঘন কালো ধোঁয়ার মতো অদ্ভুত কিছু গর্জন ভেসে আসছিল। সেই গর্তের ভেতরে কোনো ভৌতিক জগৎ ছিল, যেটা স্বাভাবিক পৃথিবীর থেকে আলাদা। আমি দ্রুত পেছনে ফিরে যেতে চাইলাম, কিন্তু পেছনে সেই ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে। তার বিকৃত মুখটা আমার একদম কাছে এসে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো আমি আর বাঁচতে পারবো না। তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসা লাল তরলগুলো মাটিতে চুইয়ে চুইয়ে পড়ছিল। এটা দেখে আমার দেহের প্রতিটি অংশ শীতলতায় ভরে উঠল আর মনে হলো যেন সমস্ত প্রাণশক্তি চুষে নিচ্ছিল। তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হঠাৎ করেই চারপাশে সবকিছু ঘুরতে লাগলো, যেন পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে। সেই বিকৃত ছায়ামূর্তিটি, কালো ধোঁয়া এবং বাহিরের ওই গর্ত সবকিছু একসঙ্গে মিশে গেল। চোখের সামনে কালো আকারের লাল মাটি দেখতে পেলাম, আর আমি এক অদ্ভুত ভিন্ন সময়ে চলে গিয়েছিলাম। এই জায়গাটা যেন পুরো পৃথিবীর বাহিরে ছিল, যেখানে দিনের কোনো আলো নেই, শুধু একটা লাল আভা ছড়িয়ে আছে চারপাশে। মাটির কালো বাতাস আর বাতাসে ছিল ঘন কালো ধোঁয়া। এখানে কোনো মানুষ ছিল না, শুধু দূর থেকে অদ্ভুত গর্জন শোনা যাচ্ছিল। চারপাশে পাথরের মতো শক্ত ধ্বংসাবশেষ, বড় বড় কালো গাছ আর মাটির নিচে গভীর গর্ত দেখতে পেলাম। আমার নিজের শরীরকে সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি একটা মৃত্যুর জগতে এসে পৌঁছে গেছি, যেখানে কেউ নেই, শুধু ভয়ঙ্কর ছায়ামূর্তি আর অদ্ভুত কিছু প্রাণীর বসবাস। সেই গর্জনগুলো ক্রমাগত আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করেই মাটির নিচ থেকে বিশাল একটা ছায়ামূর্তি উঠে এলো। তার শরীরটা যেন অন্ধকার দিয়ে তৈরি। তার চোখ দুটি ছিল লাল, আর সেই চোখগুলো আমাকে এক দৃষ্টিতে দেখছিল। আমি জানতাম যে এখান থেকে বাঁচা সম্ভব নয়, কিন্তু আমি পালানোর চেষ্টা করতে লাগলাম। সামনে কোনো নির্দিষ্ট রাস্তা না থাকায় আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে ধরেছে, আর সেই অন্ধকারের ছায়ামূর্তিগুলো আমার পিছন ছাড়ছিল না। ছোটার গতি যতটাই বাড়ছিল, তারাও তত দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ করেই একটা জায়গায় এসে থেমে গেলাম। সামনে বিশাল একটা গভীর খাদ। সেই খাদ থেকে অদ্ভুত শীতল বাতাস বের হচ্ছিল। মাটির গভীর থেকে কর্কশ শব্দ শোনা যাচ্ছিল। আমি পেছনে ফিরে তাকালাম।
দেখলাম সেই ছায়ামূর্তিগুলো আমাকে ঘিরে ফেলেছে। তারা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তাদের বিকৃত মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন তারা আমাকে দেখে খুব আনন্দ পেয়েছে আর এখনই আমাকে এইখান থেকে ফেলে মেরে ফেলতে চায়। আমি তখন বুঝতে পারলাম, হয় আমাকে এই গভীর খাদে ঝাঁপ দিতে হবে, নয়তো এই ছায়ামূর্তিগুলো আমাকে গ্রাস করবে। আমার সামনে কোনো বিকল্প ছিল না। আমি চোখ বন্ধ করে খাদে ঝাঁপ দিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার শরীর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি চোখ খুলে দেখি আমি আমার নিজের ঘরের মেঝেতে শুয়ে আছি। শরীরটা কাঁপছে আর নিঃশ্বাস নিতে পারছি না। মনে হলো যেন আমি একটা দুঃস্বপ্ন থেকে বের হয়ে এসেছি, কিন্তু সবকিছু এতটাই বাস্তব ছিল যে আমি কল্পনা করতে পারছিলাম না আসলে কি ঘটেছিল। আমি উঠতে চেষ্টা করলাম, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়েছে। চারপাশে তাকালাম, সবকিছুই ঠিক আছে। সেই আয়না, সেই ঘরের দেওয়াল, সবকিছুই স্বাভাবিক দেখাচ্ছে। আমার পড়ার টেবিলটাও ঠিক আগের মতোই আছে, কিন্তু আমার মন বলছে যা ঘটে গেল এতক্ষণ তা কোনো স্বপ্ন ছিল না। তবুও মনকে সান্ত্বনা দিতে লাগলাম। ভেবেছিলাম এটা কোনো স্বপ্ন ছিল, যার কারণে আমি এক গ্লাস পানি খেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে মনে ভাবলাম হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে এতক্ষণ ধরে এসব উল্টোপাল্টা স্বপ্ন দেখছিলাম। আমার ভোরটা যখন কাটলো, তখন আমি মেঝে থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নিজের বিছানাতে আবার শুয়ে পড়লাম এবং শোয়ার সাথে সাথেই আমি আমার ঘরের দরজায় বাহির থেকে খটখট করে নক করার আওয়াজ পেলাম। ভাবলাম হয়তো কেউ আমার ঘরের দরজার সামনে এসেছে। আমি ঘরের দরজা খুলতেই যা দেখলাম, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটু আগে মানে যে বৃদ্ধ মহিলাটাকে আমি দেখেছিলাম, ঠিক সেই বৃদ্ধ মহিলাটাই আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এতক্ষণ যাবৎ আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটা আসলে বাস্তব ছিল। তখন সে মহিলাটা অদ্ভুত একটা হাসি দিয়ে আমাকে বলল, তুই আজকের মতো বেঁচে গিয়েছিস, কিন্তু মনে রাখিস আমি আবারও তোর কাছে ফিরে আসব। আমি আবারও তোর কাছে ফিরে আসব। এই কথাটা বলেই সে মহিলাটা চোখের সামনে থেকে একেবারে অদৃশ্য হয়ে গেল, যেটা আমি কল্পনাও করতে পেরেছিলাম না। এভাবে আমার চোখের সামনে থেকে কোনো কিছু উধাও হয়ে যাবে, এটা আমার জানা শোনার বাহিরে ছিল। আমি অনেক ভয় পেয়ে গেলাম এবং জোরে একটা চিৎকার করে উঠলাম। আমার বাড়ির আশেপাশে 2-3টা বাড়িঘর ছিল। আমার চিৎকার শুনে বাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো আর আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন তাদেরকে একটু আগে ঘটে যাওয়া পুরো ঘটনাটা আমি শেয়ার করলাম। সেই রাতটাতে আমার সাথে আমার পাশের বাড়ির এক ভাই ছিল, কিন্তু সারা রাত আমার কোনো ঘুম হয়েছিল না। আমি সারা রাতে এই একটাই জিনিস ভাবছিলাম, আমার সাথে এসব কি ঘটে গেল। এভাবেই পুরো রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা বাবা মা বাড়িতে এলো। বাড়িতে আসতেই পুরো ঘটনাটা তাদের কাছে আমি বললাম। তারা আমাকে নিয়ে একটা কবিরাজের কাছে গেলেন আর এই ঘটনার পর থেকে আমার প্রায় 10 দিনের মতো প্রচন্ড জ্বর ছিল আর আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। ঘটনাটা এখানেই শেষ নয়, এরপরে আরো অনেক কিছু ঘটে গিয়েছে, যেটা এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি পরের সপ্তাহেতে আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবেন। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, তবে পরের ঘটনাটা অবশ্যই গুছিয়ে লেখার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ঘটনাটা একেবারেই ছোট্ট একটা ঘটনা, কিন্তু আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই ঘটনাটা শুনে আসুন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ ফারুক ইসলাম। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার বাসা পুঠিয়া চৌরাস্তা।
যে ঘটনাটা আমি আপনার কাছে আজকে লিখে পাঠাচ্ছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটা ঘটে 2015 কি 16 সালের কোনো এক শীতের রাতে। আমি একটা বিশেষ কাজের জন্য বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমার বাড়ির রাস্তা ছিল প্রায় ঘন্টাখানেকের মতো। যদিও আমার বাসাটা একটু গ্রামের ভেতরে ছিল, কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না এটা আদৌ গ্রাম কিনা। অনেক উন্নত একটা গ্রাম ছিল, পাকা রাস্তা, রোড লাইট সবকিছুই ছিল। আমাদের বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় একটা বিল পড়ে, আর ঘটনাটা এই বিলের ভেতরে আমার সাথে ঘটে যায়। আমি মোটেও কল্পনা করিনি যে আজকে আমার সাথে এরকম কিছু একটা ঘটে যাবে। আমি বাজারে নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আর শীতের রাত 12টার মানে অনেক রাত, বলা যায় এক প্রকার গভীর রাত। আমি সেখান থেকে বাড়িতে যাওয়ার কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছিলাম না, আর এটা সম্ভবও নয়। যদিও কোনো গাড়ি পেয়ে যেতাম, আমার এলাকাতে আমাকে ছাড়তে কোনো অবস্থাতেই যেত না। তাই একরকম বাধ্য হয়ে আমি একাই হেঁটে হেঁটে রওনা দিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। রাতটা চাঁদনি রাত থাকলেও কুয়াশার কারণে আমি তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। যদিও কুয়াশা খুব একটা বেশি ছিল না, তবুও দূরের জিনিস দেখতে একটু সমস্যাই হচ্ছিল। আর রাতের বেলা কুয়াশায় ঢাকা সেই চাঁদটাকে দেখতে আরো বেশি মনোমুগ্ধকর লাগছিল। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল যেটা আমি এর আগে কখনো দেখিনি। আমার ভেতরে বিন্দুমাত্র ভয়ের কোনো ছোপ ছিল না। আমি কল্পনাও করিনি যে আমার সাথে একটু পরে কি ঘটতে চলেছে। আমি নিজের মতো করে হেঁটে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমি যখন সেই বিলের কাছাকাছি এলাম, আমি দেখলাম বিলের জমিগুলো একেবারে ফাঁকা পড়ে আছে, ধুধু মাঠ ছাড়া আর কিছুই নেই। সেখানে ধান চাষ করা হয়েছিল, আর এই সময়ে চাষিরা সব ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছে। তাই এক প্রকার জনশূন্য এক মাঠ ছাড়া আমি সামনে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ ছিল, আর এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমি পেছন থেকে কালেমা শাহাদত পাঠ করার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল শত শত মানুষ কালেমা শাহাদত পাঠ করতে করতে আমার পেছন পেছন আসছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, আর পেছনে তাকাতেই যা দেখলাম এর জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম সেখান দিয়ে বেশ কয়েকটা লোক একটা লাশের খাটিয়া নিয়ে আসছে। কিন্তু অস্বাভাবিক হচ্ছে এটা, তারা কেউ মাটি দিয়ে হেঁটে আসছে না, মনে হচ্ছে মাটি থেকে 2-3 হাত ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। আমার পাশ দিয়ে সাই করে তারা এত স্পিডে চলে গেল যে আমার চোখের পলক ফেলার সাথে সাথে তারা আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। সেই লাশটার সাথে প্রায় শত শত লোকজন যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এগুলো আসলে মানুষ নয়। এর মধ্যেই হঠাৎ করে একজন আমার দিকে তাকালো, আর সে তাকাতেই আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। একেবারে ফ্যাকাশে সাদা ফটফটে একটা মুখ, তার ভেতরে চোখগুলো লাল টকটকে জ্বলছিল। আর এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো সাউন্ড বের হলো না। দলটি আমার চোখের সামনে দিয়ে এত জোরে চলে গেল যে আমি কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কুয়াশার চাদরে হারিয়ে ফেললাম। আমি কি দেখলাম এটা আমি নিজেকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি বুঝতেই পারলাম না যে এরকম কিছু একটা আমার সাথে ঘটে গেল। আমি ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা শব্দে আমি আবারও চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি একটা ভ্যানওয়ালা আমাদের এলাকার দিকেই যাচ্ছে। আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ভ্যানওয়ালাটা আমার সামনে এসে দাঁড়ালো, আর আমি সেই ভ্যানওয়ালাকে চিনতাম। এটা আর কেউ নয়, আমাদেরই এলাকার একটা ভ্যান চালক, যার নাম শাহাদত হোসেন। আমি কোনো কথা না বলে সেই শাহাদত হোসেনের ভ্যানটাতে উঠে বসি, আর তাকে বললাম, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়েও না, চলো বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া ঘটনা তার কাছে শেয়ার করলাম। সে আমাকে জানালো আসলে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, হয়তো কোনো জিন মারা গিয়েছে, যার কারণে জিনের একটা বড় কাফেলা মিলে সেই জিনটাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, আর আমি তাদের সামনে পড়ে গিয়েছিলাম। হয়তো তারা অনেক ভালো জিন ছিল, তার জন্য আমার কোনো ক্ষতি করেনি। তাদের ভেতর থেকে আমার দিকে একজন তাকিয়েছিল, সেই তাকানোটা যে এত পরিমাণে ভয়ঙ্কর ছিল এটা আমি আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ঘটনাটার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম।
যদি সে আমার দিকে না তাকাতো তাহলে হয়তো ভয় পেতাম না। ওই জিনিসটাকে দেখেই আমি ভয় পেয়েছিলাম, যার কারণে প্রায় 20 থেকে 25 দিনের মতো আমি অস্বাভাবিক জ্বরে ভুগেছিলাম। তারপরে আমি নিজে থেকেই সুস্থ হয়ে যাই, যদিও ডাক্তারের কিছু ওষুধ খেয়েছিলাম। ঘটনাটা এখানেই শেষ। এরকম আরো অনেক ছোট্ট ছোট্ট ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। আপনি বললে আমি আপনার কাছে লিখে পাঠাতে পারি। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফারুক ভাইকে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরকেও অনেক ভালো লেগেছে। তাই এই ঘটনাটা কেমন লাগলো আপনারা আমার কাছে কমেন্ট করে জানান। আসলে সত্যি সত্যি ঘটে যাওয়া ঘটনা এরকমই হয়। এইসব ঘটনাতে তেমন কোনো টুইস্ট থাকে না, আর ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর হয়। যাদের সাথে ঘটে যায় তারাই বুঝতে পারে। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটাও আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তার আগে জানিয়ে রাখি, আপনিও আমার কাছে চটপট ঘটনা লিখে পাঠান। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সেরা সব ঘটনাগুলো অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। আজকের এপিসোডটা ভালো লাগলে লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করা হলো। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। কেমন হবে যদি আপনি নতুন একটা রাস্তা করার জন্য কন্ট্রাক্ট নেন আর সেখানে খনন করতে গিয়ে পেয়ে যান এক আশ্চর্য কফিন, যেটা খোলার পর থেকে আপনার জীবনে নেমে আসে একটা ভয়ঙ্কর কালো অধ্যায়। ঠিক এইরকমই একটা হাড় হিম করা ভয়ঙ্কর ঘটনা দিয়ে শুরু করছি আমাদের প্রথম ঘটনা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভয়ের বারান্দা। এখানে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বাছাই করা সব ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শোনানো হয়। তাই কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমার নাম আরাফাত রহমান। আমি কুষ্টিয়া মিরপুর থানার সুলতানপুর গ্রামের ছেলে। আজ যে ঘটনাটা আমি বলতে চলেছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। এটা এমন একটা ঘটনা যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এখনো রাতে শোয়ার সময় ওই ঘটনার কথা মনে হলে আমার ঘুম আসে না। ঘটনাটা শুরু হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে। আমাদের পুরনো একটা গ্রাম, আর সেই গ্রামের কাঁচা রাস্তাটাকে পাকা করার জন্য আমরা কন্ট্রাক্ট নিয়েছিলাম। মূলত কন্ট্রাক্টটা নিয়েছিল আমার নিজেরই চাচা, আর সেই সাইডগুলো আমার দেখাশোনা করা লাগতো। যদিও আমি প্রায় 4 বছর ধরে এই কাজটা করে আসছি, কিন্তু আজকে আমার সাথে এরকম কিছু ঘটে যাবে এটা আমি মোটেও কল্পনা করতে পেরেছিলাম না। সময়টা বেলা 11টা হবে। আমাদের কাজের সাইড থেকে আমার কাছে একটা কল আসে। কলটা ছিল ঠিক এইরকম যে গ্রামের পুরনো একটা গাছ ছিল যেটা শত বছর ধরে দাঁড়িয়ে আছে। সেই গাছটার নিচ দিয়েই আমরা নতুন রাস্তা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেই গাছের নিচে পাওয়া যায় এক আশ্চর্য রকমের কাঠের কফিন, যেটা আমাদের ওয়ার্কাররা খনন করতে গিয়ে পেয়েছিল। তাই দ্রুত আমি সেখানে গেলাম আর নিজে পর্যবেক্ষণ করে দেখলাম সত্যি তারা গাছের নিচে একটা কফিন পেয়েছে, যেটা এখনো মাটিতেই পুঁতে ছিল। আমি তাদেরকে অর্ডার দিলাম কফিনটা যেন খুব সাবধানতার সাথে বের করে। পুলিশকে কল করেছিলাম, তারাও এসেছিলেন এবং সেই কফিনটাকে উপরে উঠিয়ে আমি নিজেই খুলেছিলাম। কফিনটা খোলার সাথে সাথেই আমার সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কফিনটা খুব সাবধানতার সাথে খুলতেই কফিনের ভেতর থেকে একটা পচা দুর্গন্ধ বেরিয়ে এলো। মনে হচ্ছিল মাংস আর কাফন পচা গন্ধ। কফিনের ঢাকনাটা পুরোপুরি সরাতেই
আমরা স্পষ্ট দেখতে পেলাম সেখানে স্বাভাবিক রকমেরই হাড়গোড় আর কাফনের কাপড় পরে আছে, যেটা তখনও নষ্ট হয়েছিল না। গ্রামবাসী আর পুলিশের সহায়তায় সেই কফিনটাকে এলাকার কবরস্থানে দাফন করে দিলাম। কিন্তু আশ্চর্যজনক কথা, কফিনের ভেতরের লাশটার যে অবস্থা ছিল সে অনুযায়ী এই কফিনের বয়সটা হয়তো 50 কিংবা তারও বেশি হতে পারে। কিন্তু ওই কফিনের কাঠামোটা ছিল কাঠের, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। কিন্তু এত বছর পরেও ওই কফিনটা এখনো পচে যায়নি কেন, এটাই আমাদের মনের ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, এই মাঝ রাস্তার ভেতরে এই কফিনটা কে বা কারা রেখে গিয়েছিল, এই নিয়ে পুলিশও বেশ কয়েকদিন তদন্ত করেছিল। কিন্তু তারপরে কি হয়েছিল পুলিশি তদন্তে এটা আমি জানতে পারিনি। কিন্তু কফিনটা খোলার জন্য আমার সাথে যে ঘটনাটা ঘটে যায় এটা আমি মোটেও কল্পনা করিনি। এই ঘটনার 3 দিন পর থেকে শুরু হয় আমার সাথে আসল ঘটনা। আমি হঠাৎই রাতে স্বপ্নের ভেতরে দেখতে পেলাম আমার ঘরের দরজার সামনে সেই একই রকমের একটা কফিন পড়ে আছে, আর সেই কফিনের সামনে একটা মহিলা কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এই ঘটনাটা দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে বসলাম, টেবিল থেকে পানি নিয়ে 1 গ্লাস পানি খেলাম, আর মনে মনে ভাবলাম এটা একটা সাধারণ স্বপ্ন ছিল, কারণ ওই কফিনটার রেশ আমার মাথার ভেতরে এখনো থেকে গিয়েছে, যার কারণে এই স্বপ্নটা আমি দেখতে পেয়েছিলাম। কারণ মানুষ একটা বিষয় নিয়ে যখন বেশি ভাবনা চিন্তা করে তখন সেই জিনিসটা নিয়ে স্বপ্ন দেখাটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই বিষয়টা আমি খুব একটা তোয়াক্কা করলাম না। ঘড়িতে সময় দেখলাম রাত 2:15। আমার তখন মনে হলো কেননা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসা যাক। আমি খাট থেকে উঠে দাঁড়ালাম আর ঘরের দরজাটা খুললাম। দরজাটা খোলার সাথে সাথে আমার সাথে যেটা ঘটে গেল এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট ঘরের দরজা খুলে দেখতে পেলাম আমার ঘরের দরজার সামনে ঠিক একই রকমের কফিন রাখা আছে, আর সামনে সেই আশ্চর্যজনক মহিলাটাও দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর সাথে সাথে আমি বুঝতে পারলাম আমি এটা কোনো স্বপ্ন দেখছি না, এটা আমার সাথে বাস্তবে ঘটছে। আমি সেই মহিলাটার দিকে তাকালাম, তার চেহারাটা সম্পূর্ণ ফ্যাকাশে আর চোখগুলো লাল টকটকে আগুনের মতো জ্বলছিল। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম আর চোখ বন্ধ করে অনেক জোরে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে বাড়ির লোকজন আমার কাছে এসে দাঁড়ালো আর জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি তাদেরকে এই পুরো ঘটনাটা বললাম, কিন্তু তারা কেউই আমার কথা বিশ্বাস করলো না। বাড়ির সবাই আমাকে বলল আমি এই কফিনটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছি, যার কারণে আমি এসব হ্যালোসিনেট করছি। এভাবেই সেই রাতটা আমি নির্ঘুমভাবে কাটিয়ে দিলাম। পরের দিন আমি আবারও নিজেদের কাজে সাইডে গেলাম, কিন্তু কোনো অবস্থাতে আমি কাজে মন বসাতে পারছিলাম না। আমার কোনো কিছুই ভালো লাগছিল না। ওয়ার্কারদের সাথে অনেক রকম চিল্লাচিল্লি করেছিলাম। জানি না আমার মন মেজাজ কেন জানি বিগড়ে গিয়েছিল। আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারছিলাম না। এরম ভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। এরপরে আরো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। আমি রাতের বেলা একদিন শুয়েছিলাম। সময়টা শীতকাল ছিল, যার কারণে ঘরে ফ্যান চালানোর কোনো দরকার হতো না। আমি বরাবর ঘরের ভেতরে ড্রিম লাইট জ্বালিয়ে শুতাম। হঠাৎই রাতে আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই আমার চোখ গিয়ে পড়ে ঘরের সিলিং ফ্যানের দিকে। আর সেখানে আমি যা দেখলাম ওইটা দেখার জন্য আমি সেই সময় একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার ঘরের সিলিং ফ্যানের পাখার ওপরে ঠিক ওই মহিলাটাই কেমন একটা হয়ে শুয়ে আছে, যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আর সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আশ্চর্যজনক কথা, সে এমনভাবে সেই সিলিং ফ্যানটার উপরে শুয়ে আছে যে ফ্যানের পাখা কিংবা ফ্যান কোনো দিকে কাত হয়ে নেই। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম আর বুঝতে পারলাম আমার সাথে ভালো কিছু ঘটছে না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা থেকে কোনো সাউন্ড বের হচ্ছিল না। এরপরে ঘটে গেল আরো এক আশ্চর্য ঘটনা। সেই মহিলাটা এবার সিলিং ফ্যান থেকে দুম করে নিচে পড়ে গেল, আর দুপ করে একটা শব্দ হলো। এই শব্দটা বেশ বড় সড়ো ছিল, আর আমি কিছু দেখার সাহস করতে পারছিলাম না।
আমি চোখটা বন্ধ করে নিজের সর্বস্ব শক্তি দিয়ে আল্লাহকে ডাকার চেষ্টা করলাম, আর আমার মুখ থেকে তখনই দোয়া বের হয়ে আসলো। চোখ খুলতেই আমি দেখতে পেলাম সামনে সে মহিলাটা দাঁড়িয়ে আছে, আর তার সেই লাল টকটকে চোখ দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। হঠাৎই আমাদের এলাকার মসজিদ থেকে আজানের শব্দ শুনতে পেলাম, আর সেই সাথে সাথে আমি আবারও সাহস করে চোখ খুললাম। চোখ খুলতেই আমি সেখানে কাউকে দেখতে পেলাম না। খাট থেকে লাফ দিয়ে নেমে গেলাম, আর ঘরের দরজা খুলে আমার বাবা মাকে ডাকলাম, আর তাদেরকে পুরো ঘটনাটা বললাম যে একটু আগে আমার সাথে কি ঘটে গিয়েছে। ঘটনাটা আমার বাবা মা শোনার পর একটু চিন্তিত হয়ে পড়লেন। তারা বুঝতে পারলেন আসলে আমার সাথে খুব খারাপ কিছু ঘটছে। আশা করছি ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জানুন কি ঘটনা আপনাদেরকে শোনাবো। তার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। চাইলে সরাসরি অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন, যেটাতে আপনার বেশি সুবিধা মনে হয়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি শুভ্রেন্দু মজুমদার, বয়স 25। আমি রামবাড়ির বাসিন্দা। আমাদের গ্রামটি বেশ পুরনো, শান্তিপ্রিয়, আর সবাই সবাইকে চেনে। ছোট্ট গ্রামের প্রায় সব বাড়িতেই ঝড় ঝাপটায় পুরনো হয়ে গিয়েছে, কিন্তু সবচেয়ে বড় আর পুরনো বাড়িটি হলো রামবাড়ির জমিদার বাড়ি। এই বাড়িটি বহুদিন ধরে জনশূন্য। বলা হয় এখানে দীর্ঘকাল আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার পর থেকে কেউ আর সেদিকে যেতে সাহস পায় না। গুজব রটে আছে বাড়িটি অনেক ভাঙাচুরো, আর সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখা যায়। যারা এই বাড়ির কাছে যায় তারা নাকি আর ফিরে আসে না। আমি জন্ম থেকে এই গল্প শুনে বড় হয়েছি। ছোটবেলায় এসব ভৌতিক গল্প শুনে ভয় পেতাম, কিন্তু বড় হতে হতে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছি। তবে গ্রামের অনেকেই বলেছে এই জমিদার বাড়িতে প্রতি বছর নির্দিষ্ট একটা রাতে একজন মানুষ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটা এতবার ঘটেছে যে গ্রামবাসী ওই রাতে কেউ জমিদার বাড়ির দিকে যায় না। আসলে মানুষ না থাকলে কল্পনার জন্ম হয়, আর ঠিক তেমনভাবেই জমিদার বাড়ির চারপাশে অসংখ্য গল্প ঘুরে বেড়ায়। এই বছরও সেই রাত এলো, পূর্ণিমার রাত, আশ্বিন মাসের 12 তারিখ। অন্যবারের মতো সেই রাত এলে গ্রামের মানুষ আগে থেকে সাবধান হয়ে যায়। সবাই বলে সেই জমিদার বাড়ির পাশ দিয়ে যেও না। আমি সব শুনি, কিন্তু পাত্তা দেই না। আমি তো বড় হয়েছি, এই গল্প আমি সবসময় শুনে এসেছি, কিন্তু নিজের চোখে কখনো কিছু ঘটতে দেখিনি। এবার মনে হলো দেখে আসি সেই জমিদার বাড়িতে আসলে কিছু আছে কিনা। আমি সিদ্ধান্ত নিলাম সেই রাতে আমি জমিদার বাড়ির আশেপাশে যাব। রাতে চুপিসারে কাউকে না জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় কোনো লোকজন নেই, চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। জমিদার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আমার বুকের ভেতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। ভেতরে একটা ভয় ছিল, কিন্তু সেটা অস্বীকার করে আরো সামনের দিকে এগিয়ে গেলাম। জমিদার বাড়িটার গেটটা বিশাল আর পুরনো। লোহার গেটের গায়ে মরিচা পড়ে গেছে। গেটের ওপাশে বাড়িটা দাঁড়িয়ে আছে, যেন কোনো দানবের মতো কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু আশেপাশে কিছুই ঘটছে না। মনে হলো সবাই যেন মিথ্যে কথা বলে। এসব সবই মিথ্যে। একসময় সাহস করে গেটটা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। আশ্চর্যজনকভাবে গেটটাও নিজে থেকেই খুলে গেল। গেট খুলে ভেতরে পা রাখতেই মনে হলো পরিবেশটা বদলে গেল। কেমন চারপাশটা একটা ঠান্ডা বাতাস এসে লাগতে লাগলো আমার শরীরে। এই বাতাসে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। বাড়িটা পুরোটাই অন্ধকারে ঢাকা। আমি ভেতরে ঢুকতেই চারপাশে যেন কিসের একটা অদ্ভুত গন্ধ পেতে লাগলাম, যা আগে কখনো পাইনি। যেন পচা মাংসের সাথে পুরনো কাঠের গন্ধ মিশে আছে। আমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম।
চারিদিকে কোনো শব্দ নেই, শুধু আমার নিজেরই পায়ের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে আমার পায়ের নিচে একটা ঠক করে শব্দ হলো। মাটি নরম হয়ে গেল আর আমার মনে হলো মাটির নিচে কিছু চাপা পড়ে আছে। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ভয় পেলাম না। হঠাৎ মনে হলো মাটি ঠেলে কিছু একটা বের হতে পারে, এমনটাই আমার মনের ভেতরে হচ্ছিল। এরপরে আমার সাথে যা ঘটলো এটার জন্য আমি সেই মুহূর্তে একেবারে প্রস্তুত ছিলাম না। পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। হৃৎপিণ্ড ধুকভুক ধুকভুক করে কাঁপছিল। আমি পেছনে তাকাতে সাহস করছিলাম না। আমার শরীরে সব রক্ত জমে গিয়েছিল। শেষমেশ সাহস করে ঘুরে দাঁড়ালাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কেউ ছিল না।